নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরের আয়োজনে এবিপি আনন্দে বাংলার শিক্ষা ক্লাসরুমে আরেকবার রাজ্যের সমস্ত পড়ুয়াদের তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন যদি ধরো তোমাদের স্কুল চলতো, মানে এই ধরনের পরিবেশ যদি না থাকতো, করোনার প্রকোপ যদি না থাকতো, সব কিছু যদি স্বাভাবিক থাকতো, তাহলে তোমরা স্কুলে যে যে চ্যাপ্টারগুলো পড়তে সেগুলোই তো এখানে পড়াবেন তোমাদের শিক্ষক শিক্ষিকারা। আর তাই আজ দশম শ্রেণীর বিষয় ভূগোল নিয়ে আলোচনা এবং পড়ানো হবে বায়ুমণ্ডলের উপাদান এবং বায়ুমণ্ডলের স্তরায়ন এই টপিকের ওপরে। যারা তোমাদের ক্লাস করাবেন শিক্ষকদের সঙ্গে শুরুতেই তোমাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন গণিপুর শীতলা হাই স্কুলের প্রধান শিক্ষক সুজীব কর এবং রয়েছেন আমাদের সঙ্গে পাইকপাড়া রাজা মনীন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক অম্লান মজুমদার। আমি দুজনের কাছেই আসবো, স্বাগত জানাচ্ছি তাদের, স্বাগত জানাচ্ছি তোমাদের যারা টেলিভিশন সেটের ওপারে রয়েছে। আজকের বিষয় সম্পর্কিত যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা, কোনো ধোঁয়াশা যদি থাকে তোমরা সরাসরি আমাদের ফোন করবে। ফোন নম্বর নিচে যাচ্ছে, সুবিধের জন্য আরেকবার তোমাদের বলে দিই, 0332460557 এবং 5573 এই দুটো নাম্বারে তোমরা ফোন করতে পারো। আমি শুরুতেই অম্লান স্যারের কাছে আসবো। স্যার, এই আলোচনা শুরু হওয়ার আগে আমি ভাবছিলাম, এই যে ধরুন আমাদের অস্তিত্ব থেকে শুরু করে একেবারে এই মুহূর্তে যে ক্লাস শুরু হতে চলেছে, আপনারা লক্ষ লক্ষ ছাত্রদের ক্লাস করাতে চলেছেন, বা সরাসরি বাংলা শিক্ষা ক্লাসরুমে যে সরাসরি সম্প্রচার হচ্ছে, সব কিছুর পেছনে দায়ী বলুন, যদি কৃতিত্ব কাউকে দিতে হয়, সেই বায়ুমণ্ডল। অবশ্যই বায়ুমণ্ডলকেই কৃতিত্ব দিতে হবে, কেননা আমাদের গ্রহটিতেই মানে পৃথিবীতেই এমন একটি বায়ুমণ্ডল তৈরি হয়েছে যার জন্য এখানে প্রাণ রয়েছে। এখন এই বায়ুমণ্ডল কিন্তু আজকে যে অবস্থায় রয়েছে সেটাই কিন্তু প্রথম থেকে ছিল না। আচ্ছা, প্রথম থেকে যখন পৃথিবী সৃষ্টির যদি আদিতে যাই বা এই সৌরজগৎ সৃষ্টির যদি আদিতে যাই, তাহলে আমরা দেখব যে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড তার থেকে বিচ্ছিন্ন হয়ে হয়ে এক একটা গ্রহ তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় পৃথিবীর বায়ুমণ্ডলে হিলিয়াম আর হাইড্রোজেন ছাড়া আর বিশেষ কিছু ছিল না। পরবর্তীকালে যখন আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হতে থাকে এবং পৃথিবীর ওপরে ভূত্বক তৈরি হতে থাকে, তখন অনেক আগ্নেয়গিরি এবং সেই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে জলীয় বাষ্প, মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো আস্তে আস্তে বেরোতে থাকে। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডটাকে বেশি পরিমাণে শোষণ করে নেয় সমুদ্রগুলো বা মহাসাগর যেগুলো। এবার এই মহাসাগরে কালক্রমে একটা খুব সিম্পল একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, যেটা সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটোকে ব্যবহার করে এবং অক্সিজেনকে বর্জ্য পদার্থ হিসেবে ছেড়ে দিতে থাকে। তার ফলে কি হয়, অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমশ কমতে থাকে। আর ইতিমধ্যে ওই যে অ্যামোনিয়া যেটা ছেড়েছিল, অ্যামোনিয়া যেটা বেরিয়েছিল আর কি আগ্নেয়গিরি থেকে, সেটাকে সূর্যের আলো ভেঙে দেয় নাইট্রোজেন এবং হাইড্রোজেনে। এবং স্বাভাবিকভাবেই হাইড্রোজেন খুবই হালকা এবং সেটা অনেক ওপরে গিয়ে একদম বায়ুমণ্ডলের ওপরের স্তরটায় পৌঁছে যায়। এইভাবে মোটামুটি আমাদের বায়ুমণ্ডলের গঠন তৈরি হয়। এটার উপর আরেকটু আলোকপাত করবেন স্যার? হ্যাঁ, সুদীপ স্যার। স্যার একটু যদি হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা হলো, আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন ইয়ার্স, প্রায় 450 কোটি বছর আগে, যখন প্রথমে গ্যাসীয় অবস্থা থেকে পৃথিবী আসছে, সেই অবস্থাতে প্রথম যেটা স্যার বললেন যে হিলিয়াম এবং হাইড্রোজেন, তারা এত দ্রুত গতিবেগ সম্পন্ন রোটেশন করতে শুরু করলো, তারা পৃথিবীর চতুর্দিকে গ্যাসীয় অবস্থার মধ্যেই তাদের লব্ধি বল বৃদ্ধি পেল। তোমরা লব্ধি বলের ক্লাস 8-এ পড়ে এসেছো। সেই লব্ধি বল বৃদ্ধি পাওয়ার ফলে তারা ন্যাচারালি পৃথিবীর যে ম্যাগনেটিক যে অ্যাক্সিলারেশন, পৃথিবীর যে চৌম্বকীয় যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে ছেড়ে বাইরের দিকে বেরিয়ে গেল। কিন্তু তখন কি হচ্ছে, পৃথিবী ধীরে ধীরে আস্তে আস্তে শীতল হচ্ছে। এই শীতল হওয়ার সময় তারা কি করতে শুরু করলো, আলটিমেটলি সংস্থানিক কাজ, সেই সংস্থানিক কাজ থেকে লাভা নিঃসরণ, স্যার যেটা বলছিলেন, সেখান থেকে জলীয় বাষ্প, সেখান থেকে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড যখন পৃথিবীতে আসতে শুরু করেছে, তখন কিন্তু ধীরে ধীরে ওই যে নির্দিষ্ট তাপমাত্রা, তাতে একদিকে যেমন বায়ুর বিভিন্ন উপাদানগুলো সৃষ্টি হচ্ছে, তেমনি জলেরও সৃষ্টি হচ্ছে। যেই জল সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে এলো ব্যাকটেরিয়া, এমন ব্যাকটেরিয়া যেটার শরীর হচ্ছে সবুজ। তোমরা জানো যে সবুজ উদ্ভিদ বা সবুজ এই ধরনের প্রাণীরা, তারা সালোক সংশ্লেষ পদ্ধতিতে কাজ করতে পারে এবং সেক্ষেত্রে তাদের শরীরের ওই ক্লোরোফিল এবং বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইড এটা তারা নিল এবং বায়ুতে অবস্থিত যে কার্বন ডাইঅক্সাইড সেটা প্রচুর পরিমাণে সমুদ্রে মিশতে শুরু করলো, তারা শরীরের থেকে বর্জ্য পদার্থ ত্যাগ করতে শুরু করলো। অর্থাৎ আমরা আজকে যে বায়ুমণ্ডলের মধ্যে আছি সেটা কিন্তু তৃতীয় পর্যায়ে সৃষ্ট বায়ুমণ্ডল। প্রথম পর্যায়ে হিলিয়াম হাইড্রোজেন,
তারপরে ছিল শুধুমাত্র মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড, তারপর থেকে আমাদের এই বায়ুমণ্ডল। এবং বায়ুমণ্ডলে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে কিন্তু পরিষ্কার যে লেয়ারগুলোকে দেখানো হয়েছে। ইনিশিয়ালি কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে যখন সৃষ্টি হচ্ছিল তখন এই লেয়ারগুলোর অস্তিত্ব কিন্তু সেইভাবে ছিল না। পর আস্তে আস্তে অ্যাকর্ডিং টু দেয়ার ডেনসিটি, সেই ডেনসিটির পরিপ্রেক্ষিতে তারা পর এক একটা স্তরে সজ্জিত হয়েছে। যত ভারী গ্যাসগুলো সেগুলো তত নিচের দিকে আছে, যত হালকাগুলো সেগুলো তত অপরের দিকে আছে। এবং এই ভারীগুলো নিচের দিকে আছে বলেই সেটাই আমাদের কাছে আশীর্বাদ, তাই আমরা পৃথিবীতে আছি। একেবারে। এবং আমি একটা কথা এখানে জানতে চাইছিলাম, সেটা হচ্ছে আমরা সচরাচর যেটা বলে থাকি দুটো গ্যাসের ক্ষেত্রে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, যেহেতু কার্বন ডাইঅক্সাইড আগে এসেছে। অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড আগে এসেছে, এবং শুধু তাই নয়, কার্বন ডাইঅক্সাইডই আলটিমেটলি পৃথিবীতে আমাদের থাকার জায়গা করে দিয়েছে। এখন আমরা কার্বন ডাইঅক্সাইডকে দোষ দিই, কারণ আমরাই বাড়িয়ে ফেলি। একে আমরা ভিলেন বানিয়েছি, আমরাই বানিয়েছি, বানিয়ে আমরা বলছি যে ও ভিলেন। বেশ, আমি এবারে সরাসরি প্রশ্নে চলে আসি, কারণ প্রচুর প্রশ্ন আমাদের কাছে রয়েছে। প্রথম প্রশ্ন মৌলি চক্রবর্তী, নলহাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ, বীরভূম থেকে পাঠিয়েছে। বায়ুমণ্ডল কি কি উপাদান নিয়ে গঠিত আলোচনা করো। এই প্রশ্ন নিয়ে আমি অম্লান স্যারের কাছে আসবো। যেটা শুরুতেই বলছিলাম, যেহেতু বেঁচে থাকার প্রশ্ন, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের উপাদান জানি, এর বাইরে তো প্রচুর উপাদান আছে স্যার। হ্যাঁ, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের থেকেও বেশি, যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে নাইট্রোজেন। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি বা স্লাইডেও দেখেছি, সেটা হচ্ছে নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%। এগুলো সবই অ্যাপ্রক্সিমেট, এর কাছাকাছি আর কি। আর আর্গন আছে 0.9%, বাকি রইল 0.1%। ওই 0.1%-এর মধ্যেই কিন্তু সমস্ত হাইড্রোজেন, হিলিয়াম, জেনন, ক্রিপ্টন ইত্যাদি ইত্যাদি সমস্ত গ্যাস, এবং আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড সেও রয়েছে। তার পরিমাণ কিন্তু মাত্র 0.03%। এছাড়াও যে জিনিসটা থাকে হাইলি ভ্যারিয়েবল অ্যামাউন্টে, সেটা হচ্ছে জলীয় বাষ্প এবং ধূলিকণা। ক্লাইমেটিক রিজন বা জলবায়ু অঞ্চল অনুযায়ী আবার জলীয় বাষ্পর বেশি কমটা নির্ভর করে। যদি আর্দ্র জলবায়ু হয়, মানে আমাদের মতন যদি জলবায়ু হয়, তাহলে এখানে জলীয় বাষ্প বেশি। মরুভূমি অঞ্চলের জলীয় বাষ্প কম, ধূলিকণা বেশি। এইরকমভাবে এই দুটো জিনিস খুব ভ্যারিয়েবল। বাকি অন্যান্যগুলো কিন্তু মোটামুটি 3টে স্তর অবধি, আমরা সেটা পরে আসবো, 3টে স্তর অবধি সমান অনুপাতে থাকে। আচ্ছা, বেশ, আমি পরের প্রশ্নে চলে আসি। অনিশা মল্লিক, কমলপুর নেতাজি হাই স্কুল, বাঁকুড়া থেকে প্রশ্ন পাঠিয়েছে। বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে এরোসেলের গুরুত্ব নিরূপণ করো। সুজিত স্যার। প্রথমে আসলে তোমাদেরকে বুঝতে হবে যে অ্যারোসল অ্যাকচুয়ালি কি। বায়ুতে অবস্থিত ধোঁয়া, ধূলিকণা, জলীয় বাষ্প, এই সমস্ত বিষয়গুলো, এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বনের যে কোনো কম্পাউন্ড যেটা বায়ুর মধ্যে থাকে, সেইগুলোকে সামগ্রিকভাবে বলি আমরা অ্যারোসল। কোথায় থাকে আমরা সেই জায়গাটা একটু জাস্ট দেখিয়ে দিই। সেটা হচ্ছে মোটামুটিভাবে আমরা দেখতে পাবো এটা 4 কিলোমিটার বা 5 কিলোমিটার ওপরের থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের শেষ পর্যন্ত। এই যে অ্যারোসল, এই অ্যারোসলের কাজটা কি? এরা সূর্য থেকে যে তাপ তরঙ্গ আসছে পৃথিবীর দিকে, সেই তাপ তরঙ্গের থেকে খানিকটা পরিমাণে তাপমাত্রা গ্রহণ করতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? ভূপৃষ্ঠে যখন তাপমাত্রাকে বিকিরণ করছে, তখনও কিন্তু অ্যারোসল খানিকটা পরিমাণে তাপমাত্রাকে গ্রহণ করতে পারে। অর্থাৎ অ্যারোসল চিরকালই তাপমাত্রা গ্রহণ করার এর একটা অসীম ক্ষমতা আছে। আমরা সেই জন্যে এই লেয়ারটাকে বৈজ্ঞানিক পরিভাষাতে আরও বলে থাকি ব্ল্যাক বডি লেয়ার। যেমন কালোর যেমন অসীম তাপগ্রাহিতা, এর ক্ষেত্রেও ঠিক তাই। এবারে কি হয়, আজকে আমরা সমগ্র পৃথিবীব্যাপী যে বিশ্ব উষ্ণায়নের কথা বলছি, সেই উষ্ণায়নের ক্ষেত্রে কিন্তু একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রভাব প্লে করে এই ব্ল্যাক বডি লেয়ার বা অ্যারোসল। এরা যেমন তাপমাত্রাকে গ্রহণ করে রাখে, তেমনি জলীয় বাষ্পকে সংযুক্ত ভবনে সাহায্য করে, এবং তার ফলে মেঘের ঘনীভবন, থান্ডারস্টর্ম এবং তাছাড়া বিভিন্ন ধরনের সাইক্লোন ইত্যাদি সংঘটনের ক্ষেত্রে অ্যারোসলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ নিম্ন বায়ুমণ্ডলের অস্থিরতা সৃষ্টির ক্ষেত্রে অ্যারোসল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে আমি একটা কথা ভাবছিলাম স্যার, যদি অ্যারোসল না থাকতো, এমনিতেই গরমে আমাদের মানে গলদঘর্ম পরিস্থিতি হয়, অ্যারোসল না থাকলে কি হতো আমি তো ভেবেই কুল কিনারা করতে পারছি না। না, অ্যারোসল না থাকলে কিন্তু সেই জায়গাটাতে, যেমন এই যে সময় লকডাউন চলছে এখন দীর্ঘ, এখন কিন্তু আপনারা বলছি যে বারবার দূষণ কমে যাচ্ছে। এই দূষণ কমে যাচ্ছে মানে কিন্তু এই মুহূর্তে অ্যারোসলের পরিমাণ অনেক কমে গেছে এখন, যার ফলে রেডিয়েশন অর্থাৎ ভূপৃষ্ঠ যে তাপমাত্রাটা বিকিরণ করছে সেটাকে অ্যারোসল আটকে দিচ্ছে। সেইটা যদি আটকাতে না পারে তাহলে কিন্তু আমরা অনেক স্বস্তি পাবো। এবং সেই কারণের জন্য লকডাউন
পরিবেশের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে অনেক জায়গাতে। এবং সেটা একাধিক রিপোর্টে দেখাও গিয়েছে। দেখাও যাচ্ছে। বেশ, আমি পরের প্রশ্নে চলে আসি। মনিরুল হক ঝিল্লি উচ্চ বিদ্যালয় মুর্শিদাবাদ থেকে প্রশ্ন পাঠিয়েছে, হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার কাকে বলে? হোমোস্ফিয়ার বা সমমণ্ডল হচ্ছে, যেটা আমি এর আগে বলছিলাম, যে প্রথম 3টে স্তরের মধ্যে সমস্ত বায়ুমণ্ডলের যে উপাদানগুলো বললাম সেই উপাদানগুলো একটা নির্দিষ্ট অনুপাতে থাকে। সেটা হচ্ছে এই ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি ওখানে ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ বলা আছে, অর্থাৎ যেখানে যেখানে এই স্তরগুলো শেষ হয়েছে সেই স্তর, সেই জায়গাটা বলা আছে। একদম নিচের স্তরটা ট্রোপোস্ফিয়ার, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, এই 3টে মিলে হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। এখান থেকে এর ওপরে যেহেতু মিক্সিংটা কম, টার্বুলেন্সটা কম, অ্যাটমসফেরিক টার্বুলেন্স, মিক্সিংটা কম, যে মিশ্রণটা যেহেতু কম, সেই জন্য ওখানে ডিফিউশনের মাধ্যমে গ্যাসগুলো, হালকা গ্যাসগুলো, ওখানে বেশিটাই হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, এই জাতীয় গ্যাসগুলো, এইগুলো সমস্ত যে যার মতন ওপরের দিকে উঠে গেছে। ফলে ওখানে এই যে সমানুপাত ব্যাপারটা, এই ব্যাপারটা ওখানে কিন্তু ঘটছে না। সেই জন্যে ওটাকে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার বলা হচ্ছে, অর্থাৎ থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই অঞ্চলটাকে। এদের দুইয়ের মাঝখানে যে সীমানা সেটাকে আমরা বলি টার্বোস্ফিয়ার। আচ্ছা স্যার, টার্বুলেন্সের কথা বলছিলেন, আমার মনে হয় পরের প্রশ্নটা তার সঙ্গে সম্পর্কযুক্ত। জয়দীপ দত্তের প্রশ্ন, বালুরঘাট উচ্চ বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর থেকে প্রশ্ন পাঠিয়েছে, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলা হয়? সুজিত স্যার। হ্যাঁ, ব্যাপারটা দেখো, যে ট্রোপোস্ফিয়ার আমি এক্ষুনি যেটা বলছিলাম, যে এখানে প্রচুর পরিমাণে অ্যারোজল আছে। আমাদের যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলোর কথা বলা হলো সেগুলোর ভারসাম্য কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই থাকে, এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আগত সৌর তরঙ্গের প্রভাবটা যেমন বেশি, তেমনি যে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত যে তাপ তরঙ্গ তার প্রভাবটাও কিন্তু ট্রোপোস্ফিয়ারের মধ্যেই সবচেয়ে বেশি। এবং যে কারণের জন্যে যত কিছু জলবায়ুগত পরিবর্তন, বায়ুমণ্ডলীয় যে সমস্ত অস্থিরতা, সেগুলো সবগুলোই কিন্তু ট্রোপোস্ফিয়ারের মধ্যে আমরা দেখতে পাবো। এরপরে যে জায়গাটা সেটাকে বলা হয় ট্রোপোপজ। পজ মানে তোমরা জানো, ন্যাচারালি আমরা সবসময় বলি একটু পজ দাও, মানে একটু থেমে যাও। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা ছিল সেই বৈশিষ্ট্যের মধ্যে একটু পরিবর্তন ঘটছে। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা আস্তে আস্তে পার্সেন্টেজগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু একদম কোনো গ্যাস নেই সেটা কিন্তু হবে না। যার ফলে এর ঠিক যখন ওপরের স্তরে আমরা উঠছি, আমরা কিন্তু রাফলি দেখতে পাবো 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ রাফলি আমরা যখন ট্রোপোস্ফিয়ারটাকে পাচ্ছি প্রায় 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এটা মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি, আর ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে এটা 16 কিলোমিটারের কাছাকাছি। এই ট্রোপোস্ফিয়ারের পর থেকে যদি আমরা 30-35 কিলোমিটার পর্যন্ত যাই, সেই 30-35 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে মণ্ডলটা পাবো, সেখানে কিন্তু টেম্পারেচার আস্তে 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 হ্রাস পাওয়ার মতো একটা গতি দেখতে পাবো। আর ট্রোপোস্ফিয়ারেও তোমরা জানো বৈশিষ্ট্যটা, যত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠে যাবে টেম্পারেচার 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পেতে থাকে। ঠিক এই বৈশিষ্ট্যটা এখানে কন্টিনিউ করলেও স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক মাঝামাঝি জায়গাটা থেকে প্রায় 30-35 কিলোমিটারের ওপরের থেকে শেষ পর্যন্ত আমরা যে জোনটায় যাব, সেখানে গিয়ে কিন্তু আমরা বায়ুমণ্ডলীয় বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন দেখতে পাবো। ফলে আমরা মূলত এই পোর্শনটাতে, অর্থাৎ ট্রোপোপজের ওপর থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝামাঝি পর্যন্ত একেবারে শান্ত অবস্থা, তারপরে দ্রুত গতিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ওজোনোস্ফিয়ারের বিস্তার ঘটছে, এবং ঘটছে বলেই সেখানে আরেকটা বৈশিষ্ট্য। কিন্তু ট্রোপোস্ফিয়ারের মধ্যে তার বৈচিত্র্যগত যে বৈশিষ্ট্য, অর্থাৎ প্রতিনিয়ত যে পরিবর্তনশীলতা, সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পাওয়া যাবে না। অর্থাৎ নিচের হাফে এক ধরনের বৈশিষ্ট্য পাওয়া যাবে, ওপরের হাফে আরেক ধরনের বৈশিষ্ট্য পাওয়া যাবে, এবং দুটো বৈশিষ্ট্যই আলটিমেটলি একটা আরেকটাকে প্রভাবিত করে না, যে কারণের জন্য এটাকে শান্ত বলা হচ্ছে আর এটাকে ক্ষুব্ধ বলা হচ্ছে। আচ্ছা, আমি অম্লান স্যারের কাছে আসার আগে একজন দশম শ্রেণীর পড়ুয়া শ্রাবণী সরকার তার প্রশ্ন নিয়ে ফোন লাইনে রয়েছে, তার প্রশ্নটা একবার শুনে নিই। শ্রাবণী, বলো। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট বিমান নিরাপদে চলাচল করতে পারে কেন? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বিমান নিরাপদে কেন চলাচল করতে পারে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, দেখো, এইটাতে নর্মালি এই অঞ্চলটাতে, অর্থাৎ ট্রোপোপজকে অতিক্রম করার পরে যে স্তরটা, এই স্তরটার মধ্যে সচরাচর কোনো ধোঁয়া ধূলিকণা এগুলো থাকে না, যে কারণের জন্যে এই অঞ্চলটাতে ঘনীভবনের সম্ভাবনা নেই, অর্থাৎ মেঘ সৃষ্টি সাধারণত হয় না। কখনো কখনো ভার্টিক্যাল ক্লাউড তৈরি হলে সেখানে মৌক্তিক মেঘ তৈরি হয়, কিন্তু তার ডেনসিটি অত্যন্ত কম।
যে কারণের জন্যে সাধারণত জেট ফ্লাইট এই লেয়ারের মধ্যে দিয়ে গেলে এর গতি বিক্ষেপের সম্ভাবনা থাকে না। ট্রোপোপজের মধ্যে তোমরা জানো অত্যন্ত শক্তিশালী জেট বায়ু প্রবাহিত হয়, যে কারণের জন্য জেট বিমানের ক্ষেত্রে মাঝে মধ্যেই উচ্চতাগত পরিবর্তন করতে হয় এবং তাতে কিন্তু জেট বিমানের কিছু সমস্যা তৈরি হয়, যে কারণের জন্য তারা স্ট্র্যাটোস্ফিয়ারটাকেই বেছে নেয়। এবং সুপারসনিক এয়ারক্রাফট যেগুলো, সেগুলো কিন্তু পিওরলি এই স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই যে শুরুতেই আপনি বললেন ঝড় ঝঞ্ঝা ইত্যাদি তো ট্রপোস্ফিয়ারে হয়, তার মানে যখন প্লেন চলে সেক্ষেত্রে ঝড় ঝঞ্ঝা হলে সমস্যা হতে পারে, কিন্তু জেট প্লেন চলতে কোনো রকম মানে নিচের স্তরে সেগুলো তাহলে হচ্ছে। নিচের স্তরে সেগুলো থাকলেও ওপরের স্তরে এই জায়গাটা তার প্রবাহের ক্ষেত্রে কোনো ব্যাঘাত কোনো সৃষ্টি সমস্যা হয় না। কোনো রকম disturbance আচ্ছা আচ্ছা, বেশ, আমি পরের প্রশ্নে চলে আসি। রাজু ঘোষ নিরোল হাই স্কুল পূর্ব বর্ধমান থেকে প্রশ্ন পাঠিয়েছে, অম্লান স্যারের কাছে উত্তর নেব। প্রশ্নটা দেখতে পাচ্ছি, উচ্চতা বৃদ্ধিতে স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা কেন বাড়ে? হ্যাঁ, আমরা জানি যে ট্রোপোস্ফিয়ারে যত উঁচুতে উঠতে থাকি তত আমাদের তাপমাত্রা কমতে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে ঠিক উল্টোটা হয়, যত উপর দিকে ওঠা যায় তত তাপমাত্রা বাড়তে থাকে। এর কারণ হচ্ছে যে অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে যেটা সান বা সূর্য থেকে আসে, সেটা এই স্ট্র্যাটোস্ফিয়ারের পর্যন্ত পৌঁছে এখানে ওজোন তৈরি করে দেয়, অক্সিজেনটাকে ওজোনে ট্রান্সফার করে দেয়। এবার ওজোন তৈরি হয়ে গেলে কি হয়, ওজোন আবার এই অতিবেগুনি রশ্মিটাকে অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নেওয়ার ফলে ওইখানকার যে স্ট্র্যাটোস্ফিয়ারের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটাকে ক্রমশ বাড়িয়ে দিতে থাকে। যত উপর দিকে যাই তত আমরা এই তাপমাত্রা বাড়তে থাকে। আমরা ওই গ্রাফটায় দেখতে পাবো যে মোটামুটি ট্রোপোস্ফিয়ারে 15 ডিগ্রির কাছাকাছি থেকে তাপমাত্রা কমতে কমতে ট্রোপোপজে গিয়ে -60 ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে, সেটা আবার স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে 0 ডিগ্রিতে পৌঁছে গেছে, অর্থাৎ তাপমাত্রা আবার বেড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এই ওজোন স্তরটি থাকার জন্য এবং অতিবেগুনি রশ্মি শোষণ করার জন্য এখানে তাপমাত্রাটা বাড়তে থাকে। আচ্ছা, ওজোন স্তরের কথা বলছেন, ওজোন স্তর নিয়ে পরবর্তী প্রশ্ন পাঠিয়েছে সৌম্যনীল রায়, চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ নদিয়া থেকে। তার প্রশ্ন, ওজোন স্তরকে কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? সুদীপ স্যার। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে আমাদের উপযোগী। আমি বিষয়টাকে একটু খুব সুন্দর করে ব্যাখ্যা করছি তোমাকে। দেখো, সূর্য থেকে যে তাপ তরঙ্গ পৃথিবীর দিকে আসে, তোমরা জানো যে তোমরা আলোকের বিচ্ছুরণ পড়েছো, তার মধ্যে সবচেয়ে ওপরে যে আলোকের ব্যান্ড দেখা যায় সেটা হচ্ছে ভায়োলেট বা তোমরা জানো বাদামি রং। এবারে সেই ভায়োলেট, আলট্রা ভায়োলেটের যে ব্যান্ড, সেই ব্যান্ডের যে বৈশিষ্ট্যটা, তার ওপরের পার্টটাকে বলা হয় ইউভিএ এবং লোয়ার পার্টটাকে বলা হয় ইউভিবি। এই যে ইউভিএ ব্যান্ড, এইটাকে ধরার ক্ষমতা পৃথিবীর কোনো উপাদানের নেই। বায়ুমণ্ডলে এমন কোনো উপাদান নেই যেটা ইউভিএ কে ধরতে পারে, ফলে বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে আবার পৃথিবী দিয়ে বেরিয়ে যায়। ইউভিবি হচ্ছে, এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা গ্রেটার দ্যান 300 μm মাইক্রোমিটার। এই যে উপাদানটা, এইটাকে একমাত্র গ্রহণ করতে পারে অক্সিজেন, এবং যখন এটা বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে তখন অক্সিজেনের সাথে এই এনার্জি, আমরা এটাকে একটা এনার্জি হিসেবে চিহ্নিত করি, এই এনার্জিটা বিক্রিয়া করলে এখান থেকে অক্সিজেন পারমাণবিক অবস্থায় চলে আসে, কিন্তু এই অক্সিজেন ফ্রি হয় না, এর সাথে কিন্তু এনার্জিটা থেকে যায়। আচ্ছা, অর্থাৎ এই পারমাণবিক অক্সিজেন কিন্তু সেটা এনার্জির দ্বারা সংমিশ্রিত অবস্থায় আছে। সেই এনার্জি পরবর্তীকালে কি করছে, হয় O2 প্লাস O প্লাস এনার্জি দিয়ে তৈরি করছে O3 প্লাস এনার্জি, অথবা O প্লাস O প্লাস O প্লাস এনার্জি দিয়ে তৈরি করছে O3 প্লাস এনার্জি। এবং মজার ব্যাপারটা হচ্ছে, প্রাকৃতিকভাবে সৃষ্ট O3 এই এনার্জি দ্বারা পুষ্ট হয় বলে সূর্য থেকে আগত এই এনার্জিকে সে ধরতে পারে। আমরা যদি ল্যাবরেটরিতে প্রচুর পরিমাণে O3 তৈরি করে বায়ুমণ্ডলে ছেড়ে দিই, যে আমাদের ওজন নষ্ট হয়ে যাচ্ছে, আমরা O3 ছেড়ে দিলাম, তাহলেও কিন্তু সেই O3 বায়ুমণ্ডলের ওই অতিবেগুনি রশ্মিকে আটকাতে পারবে না। অতিবেগুনি রশ্মির বৈশিষ্ট্যটা কি? এটা সূর্য থেকে যে আগত তাপ তরঙ্গ, তার প্রায় 40% এনার্জিকে নিয়ে আসে। এবারে এই 40% এনার্জিকে কিন্তু আটকে দিচ্ছে অতিবেগুনি রশ্মি, O3 মানে ওজন। এবং যে কারণের জন্যে আলটিমেটলি আমরা
যে প্রচুর পরিমাণে তাপমাত্রা পৃথিবীতে আসতে পারতো সেটার থেকে রক্ষা পাচ্ছি। দ্বিতীয় ব্যাপারটা কি, এই অতিবেগুনি রশ্মি যদি নিম্ন বায়ুমণ্ডলে প্রবেশ করতো, যেটা দিয়ে আমরা শ্বাসকর্য চালাই, যে অক্সিজেনকে আমরা নিই নিম্ন বায়ুমণ্ডল থেকে, সেই অক্সিজেন কিন্তু নষ্ট হয়ে যেত, কারণ সব O3-তে পরিণত হতো। আর আল্ট্রাভায়োলেট রে যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতো, আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে, সেই অক্সিজেনগুলোকে ভেঙে তারা O3-তে পরিণত করতো। এবং আজকের বায়ু দূষণের ফলে এই O3 অর্থাৎ নিচের দিকে এসে O3 তৈরি হচ্ছে, অতিবেগুনি রশ্মি নিচের দিকে প্রবেশ করে যাচ্ছে, তার ফলে কিন্তু আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মানে সেই অস্তিত্বের সংকট সেই তৈরি অস্তিত্বের হতো। আমরা অস্তিত্ব দিয়ে শুরু করেছিলাম। এই ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত পরের প্রশ্নটা একবার নিয়ে নিই স্যার, তারপরে আবারও আপনার কাছে আসবো। তমালি খাঁ বেথুন কলেজিয়েট স্কুল কলকাতা থেকে প্রশ্ন পাঠিয়েছে, ওজোন স্তরের ক্ষয়ের কারণ কি এবং ওজোন গহ্বর কি? দুটো প্রশ্ন স্যার। হ্যাঁ, ওজোন স্তরের ক্ষয় বলতে ইনিশিয়ালি যে প্রশ্নটা, সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে বায়ুমণ্ডলের মধ্যে এই যে O3 তৈরি হলো, যেটা তোমরা দেখতে পেলে এখন, সেই O3 সচরাচর কিন্তু নষ্ট হওয়ার কথা নয়। তার কারণটা হচ্ছে নিম্ন বায়ুমণ্ডল প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই করবে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে O3-র ডেনসিটিটা যথেষ্ট পরিমাণে তৈরি হবে। কিন্তু আমরা কি করছি, আমরা নিম্ন বায়ুমণ্ডল থেকে সবুজ উদ্ভিদকে সরিয়ে দিচ্ছি, যার প্রথম কারণটা হচ্ছে নিম্ন বায়ুমণ্ডল অক্সিজেন প্রোডাকশন করতে পারছে না, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে অক্সিজেনের সাপ্লাই হচ্ছে না, এবং তার ফলে আলটিমেটলি সবচেয়ে আগে এটা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় ক্ষতিগ্রস্তটা কি, আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত দূষিত উপাদানগুলো, যেগুলোকে আমরা পলিউটেন্টস বলে বলি, এবং সেই পলিউটেন্টসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বায়ুমণ্ডলে যতগুলো কার্বন কম্পাউন্ড আছে, প্রত্যেকটা কার্বন কম্পাউন্ডই ওজনের জন্য ক্ষতি সাধন করতে পারে। এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লোরিন, যে ক্লোরিন যে কোনো মুহূর্তে নিমেষের মধ্যে ভেঙে দিতে পারে। সেটা আছে CFC গ্যাসের মধ্যে, তোমরা জানো, ক্লোরোফ্লুরোকার্বনস, ঠিক। এবং তার থেকে আলটিমেটলি তারা ক্ষতি সাধন করে। বেশ, এবারে যে দ্বিতীয় পার্টটা, হ্যাঁ স্যার দ্রুত, আমরা একদম খুব প্রচুর প্রশ্ন এখনো বাকি রয়েছে। আচ্ছা, যে দ্বিতীয় পার্টটায় আমরা চলে আসছি, সেটা হলো যে ভূপৃষ্ঠের একটা রোটেশন আছে, তোমরা জানো, পৃথিবী প্রতিনিয়ত আবর্তন করে, এবং সেই আবর্তনশীল অবস্থায় পৃথিবী প্রত্যেক বস্তুকে তার কেন্দ্রের থেকে বাইরের দিকে বিক্ষিপ্ত করে দেয়। পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কোরিওলিস ডিফ্লেকশন। কোথায় এসে শক্তিশালী হচ্ছে? মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে। তখন মেরুদেশ থেকে উত্তর পূর্ব মেরুবায়ু প্রবাহিত হতে থাকে, আর ঠিক সেই সময় আমরা এই অঞ্চল থেকে যেটা যাচ্ছি, তখন এই পশ্চিমা বায়ু এই অঞ্চলটার মধ্যে প্রবেশ করে, দুটো বায়ুর মধ্যে জাংশন, এবং এখান থেকে বায়ু ঊর্ধ্ব বায়ুমণ্ডলে উঠে যায়, এবং তার গতিবেগ তখন আরও দ্রুত গতিতে বৃদ্ধি পায়। এবং সেই সময় কার্বনিক HCO3 এবং টেট্রাহাইড্রেট 3H2O এই ফরমেশনটা তৈরি হয় ঊর্ধ্ব বায়ুমণ্ডলের ওপরে। এবং তখন হয়টা কি, এরপরে এরা এটা ভাঙতে শুরু করে। এবারে এরা ভাঙতে শুরু করে পরবর্তীকালে যে O3 আছে, সেই O3-র চতুর্দিকে HCl তৈরি করে, আর তৈরি করে ClO, এই দুটো উপাদান তৈরি করে। পরবর্তীকালে এই দুটোর মধ্যে যদি সংঘাত হয়, সেখান থেকে তৈরি হয় ক্লোরিন। সেই ক্লোরিন পরবর্তীকালে এই O3-র সাথে বিক্রিয়া করে, এবং O3-র সঙ্গে বিক্রিয়া করে আলটিমেটলি O2 প্লাস H2O তৈরি করে দেয়। ফলে যে কোনো মুহূর্তে এই আবর্তন এবং তার সাথে এই গ্যাসীয় মিশ্রণ আমাদের ঊর্ধ্ব বায়ুমণ্ডলে যে সমস্ত জায়গাতে ওজন জমে আছে, সেই জায়গাতে ওজনকে শূন্য করে দেয়। তখন তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে সূর্যালোক মেরু অঞ্চলগুলোতে প্রবেশ করে, আমরা এটাকেই ওজন হোল বলছি। বেশ, আমাদের সময় খুব একবারে শেষের দিকে, আমি পরের প্রশ্ন নিয়ে খুব দ্রুত অম্লান স্যারের কাছে উত্তর চাইবো। অনির্ময় খাঁ কালনা মহারাজা উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমান থেকে প্রশ্ন পাঠিয়েছে, মেসোস্ফিয়ার কাকে বলে? খুব দ্রুত স্যার যদি মেসোস্ফিয়ার উত্তর হচ্ছে দেন। আমাদের হোমোস্ফিয়ারের একদম সবচেয়ে উপরের স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 50 থেকে মোটামুটি 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরকে দেখা যায়। এই স্তরের তাপমাত্রা সবচেয়ে কম, -80 ডিগ্রি বা -88 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, এবং এখানে সমস্ত যে উল্কাপিণ্ডগুলো আসে সেগুলো এই স্তর পর্যন্ত পৌঁছে, যেহেতু বায়ুমণ্ডলে ঘনত্ব বাড়ে, হোমোস্ফিয়ারে এসে এই স্তরে এসে জ্বলে যায়। আচ্ছা, আমি পরের প্রশ্নে আপনার কাছে আসবো। মানে বায়ুমণ্ডলে পরের স্তর নিয়ে প্রশ্ন পাঠিয়েছে দেবজিৎ সরকার, তল্লিগুড়ি উচ্চ বিদ্যালয়, কোচবিহার থেকে।
তার প্রশ্ন, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হওয়ার কারণ কি স্যার? সূর্য থেকে আমরা কতগুলো মানে অনেক সময়ই প্রচুর পরিমাণে চার্জড পার্টিকেলস আসে, যেটাকে সোলার উইন্ড বলা হয়, অনেক সময় সৌর ঝঞ্ঝা বলা হয়। এই সোলার উইন্ড বা এই যে চার্জ পার্টিকেলগুলো, এইগুলোকে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ড সেটাকে ধরে, মানে খুব সহজভাবে বলতে গেলে সেটাকে ধরে একদম পোলার এরিয়াতে বা মেরু অঞ্চলে ট্রান্সফার করে দেয়। মেরু অঞ্চলে ট্রান্সফার করে দিলে এইখানে এই আলোক রাসায়নিক বিক্রিয়ায় একটা দারুণ আলোকচ্ছটা তৈরি হয় নানান রঙের, সেটাকেই বলা হয় অরোরা বা অরোরা বোরিয়ালিস বা অরোরা অস্ট্রালিস। একদম খুব সংক্ষেপে, সময় শেষ। যখন 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণ গোলার্ধে, তখন এখান থেকে কৌণিকভাবে আলোকরশ্মি এর বাইরে পড়ে না, ফলে আয়নোস্ফিয়ার থেকে বিচ্ছুরিত হয়ে মেরু অঞ্চলে। আবার যখন 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে, তখন এখান থেকেও আলোকরশ্মি এর বাইরে আসে না, তখন আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়ে সে চলে আসছে মেরু অঞ্চলে। আমরা এইটাকে অরোরা বোরিয়ালিস আর এইটাকে অরোরা অস্ট্রালিস বলি, এবং এটাও ঘটছে আয়নোস্ফিয়ারের জন্য। আচ্ছা, এবার আমরা একেবারে সময় শেষ স্যার, যদি অ্যাসাইনমেন্ট এবারে দিয়ে দেন। হ্যাঁ, আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রথম প্রশ্ন, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলে স্তরায়ন করে সর্বনিম্ন স্তরটির বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে কোন গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায় ও কেন? এই পর্বে আলোচনা হবে নিউট্রিশন নিয়ে। যারা তোমাদের ক্লাস করাবেন শুরুতেই তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি নেতাজি সুভাষ বিদ্যালয় এইচএস এর শিক্ষিকা বিপাশা দাশগুপ্ত, এবং আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ঢাকুরিয়া পরেশনাথ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা জয়া চক্রবর্তী। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি তোমাদের, যারা দ্বাদশ শ্রেণীর আজকের বিষয় নিয়ে তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে নিচের দেওয়া ফোন নাম্বারে নির্দ্বিধায় ফোন করতে পারো। আমি শুরুতেই বিপাশা ম্যাডামের কাছে একটা প্রশ্ন নিয়ে আসতে চাইছি, যে নিউট্রিশন নিয়ে আজকে আলোচনা এবং বিশেষত সাপ্লিমেন্টারি ফিডিং ফর ভালনারেবল গ্রুপস। এই করোনা সংকটের মধ্যে চিকিৎসকেরা বলছেন, যেহেতু এখন কোনো সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি, ভ্যাকসিন বা ওষুধ বের হয়নি, এবং যেহেতু সবথেকে ভালনারেবল হচ্ছে বয়স্করা এবং যারা কোনো রোগের মধ্য দিয়ে রোগপ্রবণ যারা রয়েছেন তারা, ফলে এই মুহূর্তে ইমিউনিটি বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সবথেকে বেশি প্রয়োজন। এবং সেটা করতে গেলে আমার মনে হয় ম্যাডাম আপনি আরও ভালো বলবেন, আরও ভালো ব্যাখ্যা করবেন, পুষ্টি সম্পর্কে সম্যক ধারণা থাকাটা ভীষণ দরকার। 100 বার। আচ্ছা, আজকে আমাদের চ্যাপ্টার্স অনুযায়ী আমি একটু বলি যে আজকে আমাদের যেটা রয়েছে সাপ্লিমেন্টারি ফিডিং ফর ভালনারেবল গ্রুপস। এই ভালনারেবল গ্রুপস বা রোগপ্রবণ শ্রেণী যারা, তাদের মধ্যে কিন্তু আমাদের এখন সমাজে প্রচুর মানুষ আমরা ঘুরে বেড়াচ্ছি, যেমন শিশুরা, গর্ভবতী প্রসূতি মায়েরা, বয়স্ক ব্যক্তিরা, কোমাতে আক্রান্ত পেশেন্টরা, HIV পজিটিভ পেশেন্টরা, বা গৃহহীন বা গৃহহারা বা বাস্তুহারা, এরকম বহু মানুষ। তো এই সকল মানুষরা রোগপ্রবণ আমরা কেন বলছি না, এই সকল মানুষরা পরিস্থিতির শিকার হচ্ছেন, কোনোভাবে আমাদের পরিবেশের কোনো পরিস্থিতির শিকার হচ্ছেন, যার ফলে তাদের শরীরে খাদ্য কোনোভাবে সম্পূর্ণরূপে পৌঁছচ্ছে না এবং তাদের পুষ্টির কিছু অভাব থেকে যাচ্ছে। আমাদের পুষ্টির অভাব থাকা মানেই সেখানে আমাদের অনাক্রম্যতার শক্তিটা কমে যাচ্ছে, যার ফলে কিন্তু আমাদের ধীরে ধীরে বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি। যেহেতু করোনা নিয়ে কথাটা উঠেছে, তাই বলছি যে এখন আমাদের কিন্তু সবচেয়ে ভয়ের যে বিষয়টা সেটা হচ্ছে বয়স্ক ব্যক্তিদের নিয়ে। সাধারণত বিভিন্ন রোগে আক্রান্ত, যেমন ডায়াবেটিক, যাদের ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে কমে যায়, ডায়াবেটিক পেশেন্ট, তারপরে হার্ট পেশেন্ট, এদের কিন্তু আমাদের নিয়ে একটু মানে আমাদের নিজেদের একটু কনসিয়াস ওয়েতে এদের নিয়ে চলতে হবে। তার সঙ্গে বাচ্চাদের দিকেও আমাদের নজর দিতে হবে অবশ্যই। যেহেতু আপনি রোগপ্রবণ শ্রেণীর কথা বিশেষভাবে উল্লেখ করলেন, সেই সংক্রান্তই প্রশ্ন রয়েছে, আমি প্রশ্নটা একবার নিয়ে নেব। নেহা বন্দ্যোপাধ্যায় পোলেরহাট হাই স্কুল, দক্ষিণ 24 পরগনা থেকে প্রশ্ন পাঠিয়েছে। দুটো প্রশ্ন আছে ম্যাডাম। এক হচ্ছে অনুপূরক খাদ্য বলতে কি বোঝায়, এবং দ্বিতীয়, যার উল্লেখ কিছুক্ষণ আগে আপনি করছিলেন, অরক্ষিত বা রোগপ্রবণ শ্রেণী বলতে কাদের বোঝায়? আচ্ছা, এক্ষুনি বললাম আমি যে অরক্ষিত বা রোগপ্রবণ শ্রেণী বলতে আমি যেটা বোঝাচ্ছিলাম, যে বলছিলামই আমি যে আমাদের সমাজের কিছু কিছু মানুষদের, যাদের আমি উদাহরণ দিলাম আমি, যে যারা এই অপুষ্টির শিকার হচ্ছেন বা কোনোভাবে তারা কোনো একটা খাদ্যের তাদের মধ্যে রেগুলার ওয়াইজ হয়তো অভাব থেকে যাচ্ছে, যার ফলে কিন্তু তারা এই সাধারণভাবেই তারা এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন।
এবারে এই ঘটনার মধ্যে যাদের আমি উদাহরণ দিয়েছিলাম তারা রয়েছেন, কিন্তু তার সঙ্গে তাদের তাহলে কিভাবে, তারা কি এইভাবেই থাকবেন? না, কখনোই না। তাদের আমাদের কিছু সাপ্লিমেন্টারি ফিড করতে হবে বা সাপ্লিমেন্টারি ফিডিং আমাদের তাদের জন্য আনতে হবে, যেটাকে আমরা বাংলায় বলি অনুপূরক খাদ্য। আচ্ছা, অনুপূরক খাদ্যটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি কিন্তু অনুপূরক খাদ্যটা মেনশন করছি খাদ্যের আগে অনুপূরক একটা শব্দ দিয়ে। কেন না আমরা যখন খাদ্য গ্রহণ করি RDI রেকমেন্ডেড ডায়েটারি ইনটেক অনুযায়ী আমাদের প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট মাপে খাদ্য গ্রহণ করতে হয়। আমি মনে করছি RDI একটা গোল একটা চক্র, সেখানে আমি খাদ্য যখন গ্রহণ করছি তার একটা পোর্শন আমি খালি দেখছি। জয়া ম্যাডাম দেখাবেন তোমাদের বোর্ডে, সেখানে একটু তোমরা দেখতে পাবে যে সেখানে একটা অংশ আমরা একটু খালি দেখছি, সেখানে সেই অংশটা কি হচ্ছে, অর্থাৎ ডায়েটারি ইনটেক যেটা আমাদের রেকমেন্ড করা ওই পোর্শনটা খালি হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছু খাদ্যের ঘাটতি সেখানে থেকে যাচ্ছে। যে খাদ্যের ঘাটতিটা থাকছে সেই খাদ্যের ঘাটতিটা আমরা যখন অন্যান্য খাদ্য দিয়ে পরিপূরণ করব, ওই জায়গাটাকে পরিপূরণ করব। RDI বলে একটা গোল হ্যাঁ, ম্যাডাম এঁকেছেন, হ্যাঁ। এবং সেখানে একটা গ্যাপ, যে গ্যাপ ফাঁকা জায়গার রয়েছে, কথা হ্যাঁ, বলছেন সেটাও ম্যাডাম ওটা draw বলে করেছেন। দেবেন। হ্যাঁ। তো যখন আমরা সেটা পরিপূরণ করব তখন কিন্তু সেইখানে আমাদের সেই পরিপূরণ করা বাড়তি খাদ্যটাই কিন্তু আমাদের অনুপূরক খাদ্য, আচ্ছা। যেটাকে আমরা সাপ্লিমেন্টারি ফুড বলে থাকি। যেমন পৌষ্টিক খিচড়ি আমাদের মিড ডে মিলে দেওয়া হয়, সবচেয়ে যেটা বাচ্চাদের কাছে মানে পরিচিত অনুপূরক খাদ্য মিড ডে মিল, সেখানে পৌষ্টিক খিচুড়ি দেওয়া হয়, তাছাড়া সয়াবিন ভাত দিয়ে কিছু দেওয়া হচ্ছে, মানে এমন খাদ্য যেটা বাচ্চারা তাদের অপুষ্টির জায়গাটা পরিপূরণ করতে পারছে। আচ্ছা, অপুষ্টির কথা বলে শেষ করলেন, অপুষ্টি সংক্রান্তই পরবর্তী প্রশ্ন নিয়ে আমি জয়া ম্যাডামের কাছে আসবো, তবে তার আগে প্রশ্নটা একবার দেখে নিই। অনুরাধা ঘোষ প্রশ্ন পাঠিয়েছে ভগবানপুর হাই স্কুল, দক্ষিণ 24 পরগনা থেকে। সমাজের অপুষ্টিজনিত রোগ হওয়ার কারণ কি ম্যাডাম? আচ্ছা, সমাজে অপুষ্টিজনিত রোগ হওয়ার কারণ কি, এই প্রশ্নের উত্তরে যেতে গেলে আমরা একটু পুরনো টপিকটা আরেকটু চলে গেলাম, সেটা হচ্ছে রেকমেন্ডেড ডায়েটারি ইনটেক। পুষ্টি বিশেষজ্ঞরা প্রত্যেক ব্যক্তিদের জন্য ধার্য করে দিয়েছে যে সারাদিনে তার কত পরিমাণে খাদ্য গ্রহণ করা উচিত, সেটাকে বলা হয় রেকমেন্ডেড ডায়েটারি ইনটেক। এখানে দেখতে পাচ্ছি আমরা, যদি আমার এই পুরো গোলটা আমার রেকমেন্ডেশন হয় এবং আমার যেই জায়গাটা আমি মার্ক করেছি, সেট করেছি, সেইটুকু পোর্শন যদি আমি খাদ্য গ্রহণ করে থাকি, তাহলে আমি দেখতে পাচ্ছি কি আমার অনেকটা অংশ গ্যাপ থেকে যাচ্ছে। অর্থাৎ রেকমেন্ডেড ডায়েটারি ইনটেক যদি পরিপূরণ না হয়, তাহলে যে গ্যাপটা থেকে যাচ্ছে, দীর্ঘদিন ধরে যদি এই গ্যাপটা থাকে, তাহলে সেই ব্যক্তিটি সহজেই অপুষ্টির শিকার হবে। তাহলে এই গ্যাপ থাকার কারণগুলো কী কী, না সেটাকে আমি মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে খাদ্যজনিত কারণ, দ্বিতীয় হচ্ছে রোগজনিত কারণ। খাদ্যজনিত কারণে প্রথমেই আসছি অপর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ, এবং এই অপর্যাপ্ততাটা শুধুমাত্র যে পরিমাণের দিক থেকে হবে তা কিন্তু নয়, এটা কিন্তু গুণগত মানের দিক থেকেও যদি দীর্ঘদিন কেউ খুব কম বা নিম্নমানের যদি খাদ্য গ্রহণ করে এবং পরিমাণে যদি কম খাদ্য গ্রহণ করে, তাহলে সে সহজেই অপুষ্টির শিকার হবে। এবং কেন তাহলে সেই আসছে কোয়ালিটি বা কোয়ান্টিটিটা কেন কম হচ্ছে, এর কারণে দাঁড়িয়ে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে অজ্ঞতা, অর্থাৎ সঠিকভাবে তার জানা নেই যে কোন খাদ্যে কতটা পুষ্টিগুণ আছে। দ্বিতীয় হচ্ছে কি না দারিদ্রতা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাদ্য ক্রয় করার ক্ষমতা অনেকের নেই, সেক্ষেত্রে অপুষ্টি হতে পারে। আর কি না গর্ভবতী মহিলা সে যদি নিজে অপুষ্ট হয়, তাহলে সে একটি কম জন্ম ওজন অর্থাৎ LBW লো বার্থ ওয়েট বেবির জন্ম দেবে। সেক্ষেত্রে শিশু এবং মায়ের এই যে অপুষ্টির চক্র, এটা কিন্তু চলতেই থাকবে যদি মাকে সঠিকভাবে পুষ্টি প্রদান করা না হয়। এছাড়াও নানা রকম ধর্মীয় কারণ থাকতে পারে, নানা রকম ধর্মীয় রীতি নীতি, গোঁড়ামি, অন্ধবিশ্বাস, এগুলোর জন্যও অনেকে কিন্তু অনেক ধরনের খাদ্য তার দৈনিক খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারে এবং সহজেই সে কী হবে না অপুষ্টির শিকার হবে। এবার আমি চলে আসছি আরেকটা মূলত কী কারণ, না রোগজনিত কারণে কি আমরা দেখব না বিভিন্ন রকম যে থাকার সময় যে পরিবেশটা, অর্থাৎ প্রপার স্যানিটেশন এবং হাইজিন যদি মেনটেন না হয়, অপরিষ্কার অপরিচ্ছন্ন একটা পরিবেশে কেউ যদি থাকে এবং যদি সঠিক বা বিশুদ্ধ যদি পানীয় জল সরবরাহ না হয়, তাহলে দেখা যাবে তার ঘন ঘন কী হচ্ছে সংক্রমণ ঘটছে, ইনফেকশন ঘটছে। অর্থাৎ সাধারণ যে রোগগুলো ডায়রিয়া হতে পারে, সাধারণ সর্দি কাশি হতে পারে, বা বাচ্চাদের ক্ষেত্রে যেটা বেশি হয় সেটা হচ্ছে কৃমি বা ইনফেস্টেশন। এই সকল কারণেও কী হবে, যদি সে খাদ্য গ্রহণ করেও থাকে তা সত্ত্বেও তার কী
হবে না তার সঠিক পরিমাণে শোষণ হবে না সেই খাদ্য উপাদানের, এবং তার ফলাফল কি হবে না অবশ্যই অপুষ্টি। তাহলে আমরা কারণগুলো দেখলাম যে কেন সমাজে অপুষ্টি ঘটনাটা ঘটছে, কিন্তু এবার আমরা চলে আসছি যে তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এর নিবারণের জন্য, অর্থাৎ হোয়াট আর দ্য ইন্টারভেনশনস টেকেন ফর ম্যালনিউট্রিশন। এক্ষেত্রে সরকারি তরফ থেকে বিভিন্ন রকম প্রকল্প প্রবর্তন করা হয়েছে। সেই প্রকল্পগুলির মাধ্যমে কি করা হয় না বিভিন্ন রকম অনুপূরক খাদ্য বন্টন করা হয় যাতে পুষ্টির মাত্রাটা বাড়ানো হয়। কি কি রয়েছে? মিড ডে মিল প্রকল্প, এমডিএম, আইসিডিএস, এসএনপি, এএনপি, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রাম এবং ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। এক্ষেত্রে একটু এখানে বলতেই হবে, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে মিড ডে মিল এবং আইসিডিএস এই দুটি প্রকল্প এখন অবধি প্রচলিত, বহুলভাবে প্রচলিত, কিন্তু এসএনপি, এএনপি এই দুটো প্রকল্প সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু অনেকটাই আইসিডিএস এর সঙ্গে মার্জ করে দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি এজেন্সিতে। এজেন্সিরাও কিন্তু অনবরত লড়াই করে চলেছে অপুষ্টির বিরুদ্ধে। সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি এবং অবশ্যই তোমরা এরপরে পিপিটি দেখতে পাবে যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো কি কি। এনআইএন অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, এনএনএমবি, এনএফআই, এনএসআই, সিএসএসএম, সিএফটিআরআই, আইসিএমআর, আইসিআর, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফুল ফর্মগুলো। এগুলো সব কিন্তু ন্যাশনাল এজেন্সি যারা অপুষ্টির বিরুদ্ধে লড়াই করছে, এবং কিছু ইন্টারন্যাশনাল এজেন্সিও রয়েছে, যেমন হু, এই নামটা আজকাল তোমরা খুব শুনতে পাচ্ছ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফাও, কেয়ার, ইউনিসেফ এবং রেড ক্রস, এরাও কিন্তু একযোগে কাজ করে চলেছে অপুষ্টির বিরুদ্ধে। একেবারে আপনি হুর কথা বলছিলেন, একই সঙ্গে আইসিএমআর এর সঙ্গে ভীষণভাবে পরিচিত, কারণ প্রায় প্রতিদিনই কিছু না কিছু গাইডলাইন করোনা মোকাবিলায় ন্যাশনাল ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এবং আর তারই সঙ্গে যে অপুষ্টিজনিত সমস্যা এবং তার পেছনে কি কি কারণ রয়েছে, আমি শুধু একটা এখানে সংযোজন করতে চাইবো। যখন কোনো প্রান্তিক মানুষের অপুষ্টিজনিত সমস্যাগুলো আমরা সামনে পাই, যে কারণগুলো বলেছেন প্রায় প্রত্যেকটা সেখানে দেখা যায়। এই কারণে অপুষ্টিজনিত সমস্যা প্রান্তিক মানুষের মধ্যে কখনো কখনো দেখা যায়। আচ্ছা, আইসিডিএস এর কথা বলছিলেন ম্যাডাম। আইসিডিএস সংক্রান্ত পরবর্তী প্রশ্ন নিয়ে আমি একবার বিপাশা ম্যাডামের কাছে আসবো। সুদীপ্তা মুখোপাধ্যায় পরেশনাথ বালিকা বিদ্যালয় কলকাতা থেকে প্রশ্ন পাঠিয়েছে। তার প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি সম্পূর্ণ নাম কি এবং কবে শুরু হয়? আইসিডিএস প্রকল্পটি হচ্ছে, এটা আমাদের একটি অনুপূরক পুষ্টি প্রকল্প, যেটা আমাদের জাতীয় অনুপূরক পুষ্টি প্রকল্প সরকার থেকে করা হয়েছে। এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম। আচ্ছা, এই প্রকল্পটি শুরু হয় 1975 সালে 2 অক্টোবর থেকে। আচ্ছা, এর সঙ্গে বোধহয় যেহেতু পুরো নাম বলেছেন, এই প্রশ্ন আসাটা ভীষণ স্বাভাবিক। সুব্রত নস্কর ভগবানপুর হাই স্কুল থেকে তাই প্রশ্নটা পাঠিয়েছে, দক্ষিণ 24 পরগনার। কেন ইন্টিগ্রেটেড বলা হয় আইসিডিএস কে? আচ্ছা, ইন্টিগ্রেটেড কথাটা এখানে বলা হচ্ছে যে একটা সমন্বয় সাধন করা। যখন আইসিডিএস প্রোগ্রামটা শুরু করা হলো, তখন এখানে স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টি এই তিনটে একত্র করে এর সমন্বয় সাধন করে এই প্রকল্পটা শুরু করা হয়েছিল বলে একে ইন্টিগ্রেটেড প্রকল্প হিসেবে অভিহিত করা হয়। আচ্ছা, আপনি কিছু বলবেন জয়া ম্যাডাম? হ্যাঁ, অতি অবশ্যই। আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম, এই ইন্টিগ্রেটেড শব্দটা এক্স্যাক্ট মানেটা যদি আমরা করি, সেটা হচ্ছে বিভিন্ন রকম প্রকল্প, বিভিন্ন রকম কাজকে একযোগে একসাথে সমন্বয় সাধন ঘটিয়ে একটি ছাতার তলায় আনা, যার জন্য এই নামটা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস ইনকর্পোরেটেড ইনটু ওয়ান। এটাই হচ্ছে মানে এক ছাতার তলায় সমস্ত সুবিধাগুলো পাওয়া যাচ্ছে। বেশ, আমি পরের প্রশ্নে চলে আসি। পরে আমি পরপর দুটো প্রশ্ন এই ক্ষেত্রে নিয়ে নিতে চাইবো, যেহেতু প্রায় কাছাকাছি প্রশ্ন দুটো। পৌলমী সাহা বিনোদিনী গার্লস হাই স্কুল কলকাতা থেকে প্রশ্ন পাঠিয়েছে, আইসিডিএস এর উদ্দেশ্য কি? এবং সুদীপ্ত মুখোপাধ্যায়, তারই আরেকটি প্রশ্ন রয়েছে, কিছুক্ষণ আগে সুদীপ্তার প্রশ্ন আমরা দেখলাম, পরেশনাথ বালিকা বিদ্যালয় কলকাতা থেকে। তার প্রশ্ন, এই প্রকল্পটিতে কি ধরনের শিক্ষা দেওয়া হয় এবং প্রাপক কারা? জয়া ম্যাডাম। আচ্ছা, তাহলে আইসিডিএস এর উদ্দেশ্য বলতে গেলে আমি একটু প্রেক্ষাপটটা বলে দিই যে কেন এই উদ্দেশ্যগুলো ধার্য করা হয়েছিল। 1974-এ এসেছিল ন্যাশনাল পলিসি ফর চিলড্রেন। সেখানে বলা হয়েছিল যে এত শিশু মৃত্যুর হার, এত অপুষ্টির হার বেশি শিশুদের মধ্যে, সেখানে বলা হয়েছিল যে শিশুদের জন্য এমন একটা কিছু প্রকল্প প্রয়োজন, যে প্রকল্পের দ্বারা তাদের কি হবে না, একটা হলিস্টিক ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ তাদের দৈহিক মানসিক দিক ছাড়াও বা সামাজিক উন্নয়ন ছাড়াও তাদের স্বাস্থ্যের উন্নয়ন হবে।
তাই এই উদ্দেশ্যটাকে মাথায় রেখেই এই আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল। তাহলে এই আইসিডিএস প্রকল্পের প্রধান যদি আমি উদ্দেশ্যগুলো দেখি, 4টে ভাগে আমি ভাগ করতে পারবো। প্রধান উদ্দেশ্য হচ্ছে কি না, অতি অবশ্যই শিশুদের পুষ্টির মান উন্নয়ন করা। পুষ্টির মান যদি উন্নত হয় তাহলে তাদের স্বাস্থ্যের মানও বাড়বে। তাহলে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে অতি অবশ্যই স্বাস্থ্যের উন্নতি বিধান। তৃতীয় উদ্দেশ্য, যদি শিশুর সঠিক স্বাস্থ্যের যদি তার ঘটে, সঠিক স্বাস্থ্য যদি তার দেহের মধ্যে থাকে, তাহলে তার কি হবে না, তার অতি অবশ্যই আন্ডার 5 যে মর্টালিটি রেট অর্থাৎ শিশু মৃত্যুর যে হার সেটা অনেকটা নেমে আসবে। অর্থাৎ আরেকটি উদ্দেশ্য এই প্রকল্পের হচ্ছে শিশু মৃত্যুর হার কমানো, আন্ডার 5 মর্টালিটি রেটের হারটা কমানো, এবং অতি অবশ্যই তার সাথে থাকবে শিশুর শিক্ষার ব্যবস্থা। আরেকটি উদ্দেশ্য হচ্ছে যাতে স্কুল ছুট না হয়, অর্থাৎ স্কুল ড্রপ আউট যেন না হয়। এবং শেষ যে উদ্দেশ্যটা, আমরা জানি যে শিশুকে আমরা যখন বলছি, শিশুর সাথে আমরা মাকে কখনোই আলাদা করতে পারি না। তো সেক্ষেত্রে উদ্দেশ্যতে আরেকটি রয়েছে যে মায়েদের অর্থাৎ গর্ভবতী ও প্রসূতি মহিলাদের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত শিক্ষা দেওয়া, যাতে করে তাদের নলেজ, অ্যাটিটিউড এবং প্র্যাকটিসে চেঞ্জ আসে। কেএপি বলা হয়। সাপ্লিমেন্ট করি ম্যাডাম, সেটা হচ্ছে এই যে বলছিলেন না শুরুতে, এই যে অজ্ঞতা এবং সে কারণে অপুষ্টি, এই অজ্ঞতার অন্ধকার দূর করার জন্য এটা ভীষণভাবে দরকার বলে মনে হয়। একদম একদম, এই ক্ষেত্রে এই উদ্দেশ্যটা যে মায়েদেরকে শিক্ষা প্রদান করার দ্বারা কি হবে, তার নলেজে চেঞ্জ হবে। নলেজ চেঞ্জ হলে তার আচরণগত পরিবর্তন আসবে, অর্থাৎ তার অ্যাটিটিউড চেঞ্জ হবে। এবং তার অ্যাটিটিউড যদি চেঞ্জ হয়, সে অনায়াসে কি করবে না, সে যেগুলো শিখলো সেগুলো সে প্র্যাকটিস করবে। অর্থাৎ এই 4টে হচ্ছে মূল উদ্দেশ্য। এবার আমি চলে যাচ্ছি কোয়েশ্চেনের সেকেন্ড হাফটায়, যে এর প্রাপক কারা। আমরা অলরেডি উদ্দেশ্য দিয়ে অনেকটা পেয়ে গেছি উত্তর, যে এর প্রাপক কারা। অবশ্যই প্রাপকের মধ্যে সবার আগে আসছে 1 থেকে 6 বছরের শিশুরা, তারপর আসছে গর্ভবতী ও প্রসূতি মহিলারা 15 থেকে 45 বছর বয়স, এবং কিছু কিছু জেলায় কিশোরীদেরকেও কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হয়েছে, এবং সেক্ষেত্রে বয়সটা হচ্ছে 13 থেকে 18। তা এরাই হচ্ছে বেনিফিশিয়ারিজ বা এই প্রকল্পের প্রাপকরা। এর সঙ্গে এই উত্তরটা কি পাওয়া গেল যে কি ধরনের শিক্ষা দেওয়া হয়? না, এটাতে আমি আসছি। আচ্ছা, কি ধরনের শিক্ষা দেওয়া হয় এইটাতে বলতে গেলে আমাদের একটু জানতে হবে আইসিডিএস প্রকল্পটা সম্বন্ধে। সেটা হচ্ছে আইসিডিএস প্রকল্পটা কিভাবে নামানো হয় না, একটা কেন্দ্রের মাধ্যমে। সেই কেন্দ্রের নাম হচ্ছে আইসিডিএস কেন্দ্র, অর্থাৎ এটাকে সাধারণভাবে যে নামটা প্রচলিত সেটা হচ্ছে অঙ্গনবাদী কেন্দ্র বা অঙ্গনবাদী সেন্টার, AWC। এই অঙ্গনবাদী সেন্টারে কে থাকে না, একজন অঙ্গনবাদী কর্মী বা অঙ্গনবাদী ওয়ার্কার থাকছে। সে সমস্ত কাজটাকে সে করছে, এবং তার সাথে তাকে সাহায্য করার জন্য থাকছে একজন সহায়িকা। এটা একেবারে গ্রাসরুট লেভেলে, গ্রাম স্তরে থাকছে। তার উপরে সেক্টর লেভেলে তাকে সুপারভাইজ করছে সুপারভাইজার, তার উপরে ব্লক লেভেলে থাকছে সিডিপিও, এবং তার উপরে থাকছে হচ্ছে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার জেলা স্তরে, এবং অবশ্যই বিভিন্ন মন্ত্রক দ্বারা এটা রাজ্য এবং কেন্দ্র স্তরে পুরো জিনিসটা সমন্বয় ঘটছে। এই প্রকল্পের মাধ্যমে মূলত কি হচ্ছে, শিশুদেরকে 6টি পরিষেবা দেওয়া হচ্ছে, এবং মায়েদেরকেও তার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেই 6টি পরিষেবার মধ্যে প্রথমেই যে পরিষেবাটা আসছে সেটা হচ্ছে অনুপূরক খাদ্য প্রদান। অলরেডি আমরা অনুপূরক খাদ্য কি সেটা আমরা জেনে গেছি। সেই অনুপূরক খাদ্য কিভাবে প্রদান করা হয় না, সে স্কুলে যাচ্ছে, শিশুটি মায়ের সাথে সেই স্কুলে যাচ্ছে, অঙ্গনবাদী কেন্দ্রে যাচ্ছে, এবং বসিয়ে খাওয়ানো এইটাকে সুনিশ্চিত করা হচ্ছে, যাতে করে যাদের প্রয়োজন খাদ্যটা তাদের কাছেই যেন খাদ্যটা পৌঁছায়, এটা সুনিশ্চিত করার জন্য। তাহলে প্রথম কাজ হচ্ছে কি না, অনুপূরক পুষ্টি প্রদান করা, এবং বছরে 300 দিন এই পরিষেবাটা দেওয়া হয়। দ্বিতীয় কাজ হচ্ছে কি না, শিশুদেরকে টিকাকরণ করার ব্যবস্থা রয়েছে, প্রতিষেধক টিকা দেওয়া হয়। সেক্ষেত্রে 6টা যে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ রয়েছে, সেই ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজগুলো যেমন মনে করুন ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, পোলিও ইত্যাদি, এই ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে ওই সেন্টারে। 3 নম্বর কাজ কি করছে না, স্বাস্থ্য পরীক্ষা। সাধারণ যে অসুখগুলো বাচ্চাদের, পেট খারাপ বা জ্বর, এইগুলো কিন্তু ট্যাকেল করার মতন প্রশিক্ষণ অঙ্গনবাদী কেন্দ্রে অঙ্গনবাদী কর্মীদের দেওয়া হয়। কিন্তু যে শিশুরা গুরুতর অসুস্থ তাদের জন্য কি করা হয়, তাদের সেপারেট ব্যবস্থা নেওয়া হয়। কীরকম না, রেফারেল সার্ভিস বলে আরেকটি কাজ রয়েছে, অর্থাৎ সেই গুরুতর অসুস্থ শিশুটিকে অঙ্গনবাদী কর্মীর সঙ্গে সঙ্গে কী করে রেফার করে দেয় নিয়ারেস্ট কোনো পাবলিক হেলথ সেন্টারে অথবা কোনো স্টেট জেনারেল কোনো হসপিটালে। 4 নম্বর কাজ কি রয়েছে, বাচ্চাদের বা শিশুদের বৃদ্ধির পর্যবেক্ষণ। আমরা স্ক্রিনে পিপিটি একটু দেখতে পাবো হয়তো খানিকক্ষণ পরে, যে প্রত্যেক বাচ্চাদের একটা গ্রোথ চার্ট মেনটেন করা হয়। কীরকম, মায়েরা তো
বিশেষ করে গ্রামের ক্ষেত্রে গ্রামেগঞ্জে আমি বলছি যে মায়েরা কিন্তু অতটা তারা জানে না যে কত ওজন হলে বাচ্চার সঠিক ওজন হবে, সেক্ষেত্রে খুব যাতে তারা সাধারণভাবে বুঝতে কত পারে বয়সে কত ওজনটা এক্স্যাক্টলি, তো সেক্ষেত্রে সেটা যাতে তারা বুঝতে পারে খুব সহজেই একটা গ্রোথ চার্ট যদি সে তাকায়, গ্রোথ চার্টের 3টে অংশ আছে, সবুজ, হলুদ আর লাল। আচ্ছা। যদি বাচ্চার ওজন দেখা যায় যে বয়স অনুযায়ী প্লট করে লালের মধ্যে পড়লো, তখন মা সহজেই বুঝে যাবে যে বাচ্চা কিন্তু গুরুতর অপুষ্ট। আচ্ছা। যদি হলুদের মধ্যে পড়ে তাহলে বোঝা যাবে সে অপুষ্টির দিকে যাচ্ছে, এবং যদি তার ওজনটা সবুজের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মা বুঝতে পারবে যে না, তার বাচ্চার ওজনটা একেবারে ঠিকঠাক আছে। এর সাথে আরেকটা যে কাজ করে আইসিডিএস সেন্টার, সেটা হচ্ছে শিশুদেরকে, আমাদের যে কোশ্চেনটা ছিল কি ধরনের শিক্ষা দেওয়া কি হয় ধরনের শিশুদের শিক্ষা দেওয়া হয়, ঠিক। এইখানে আসছি যে শিক্ষাটি দেওয়া হয় তাকে বলা হয় প্রাক বিদ্যালয়গামী অবিধিবদ্ধ শিক্ষা, অর্থাৎ প্রি স্কুল নন ফর্মাল একটা এডুকেশন। এখানে কিন্তু নর্মাল সেই এবিসিডি শেখানো হচ্ছে বা অ আ ক খ শেখানো হচ্ছে তা কিন্তু না। বাচ্চারা একসাথে আসছে, একই বয়সী বাচ্চারা, তারা একসাথে বসছে, খাচ্ছে, খেলছে, নানা রকম কথাবার্তা বলছে, তারা মিশছে একসাথে। তাহলে এই যে কর্মকাণ্ডটি চলছে, এর দ্বারা কি হচ্ছে না, শিশুদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স লেভেল গ্রো ঠিক, করছে। ঠিক, ঠিক। সেই কনফিডেন্স লেভেলটা যখন গ্রো করছে, তাদের যেটা হচ্ছে একটা আলাদা কগনিশন লেভেল তৈরি হচ্ছে, একটা মানে কগনিটিভ পুঁথিগত ডেভেলপমেন্ট। শিক্ষার আগে যে শিক্ষাটা দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। এই শিক্ষাটাই আইসিডিএস দেয় একেবারে। ঠিক আছে, কারণ পুঁথিগত শিক্ষার জন্য তো স্কুল স্কুল রয়েছে। রয়েছে। একদম তাই। আর একদম লাস্ট যে কাজটা আইসিডিএস করে সেটা হচ্ছে, এটা আমরা অলরেডি ছুঁয়ে গেছি, জাস্ট একবার বলে যাব, সেটা হচ্ছে মহিলাদের জন্য, দ্যাট ইজ প্রসূতি এবং গর্ভবতী মহিলাদের জন্য কি করা হচ্ছে না, স্বাস্থ্য, পুষ্টি এবং অতি অবশ্যই পরিবার পরিকল্পনা সংক্রান্ত তাদেরকে নানা রকম শিক্ষা দেওয়া হয়, যাতে পরিবারের সংখ্যাটা একেবারে নিয়ন্ত্রিত বেঁধে থাকে। নিয়ন্ত্রিত রাখা যেতে পারে। তাই বেশ, আমি- এই হচ্ছে হ্যাঁ। মূলত আইসিডিএস এর পরের- কাজ। পরের প্রশ্নে আসার আগে অর্ঘ্যশীল দ্বাদশ শ্রেণীর ছাত্র এই মুহূর্তে ফোন লাইনে, তার প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ অর্ঘ্য, বলো তোমার প্রশ্ন। শিশুরা ক্যালোরির অভাবে পিএম এর শিকার হয়, পিএমটা কি? আরেকবার, শিশুরা শিশুরা পিইএম এর শিকার হয়, PEM এর আচ্ছা, শিকার হয়। আচ্ছা। বলবেন ম্যাডাম? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক বলুন। পিইএম যেটা এক্ষুনি শুনলাম, এখানে পিইএম একটি অপুষ্টিজনিত রোগ। পি হচ্ছে প্রোটিন, ই হচ্ছে এনার্জি, আর এম হচ্ছে ম্যালনিউট্রিশন, অর্থাৎ এটি একটি অপুষ্টিজনিত ব্যাধি যেটা 5 বছরের নিচে শিশুদের সবথেকে বেশি দেখা যায়। আমরা এটাকে বলি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, বা এনার্জির জায়গায় কখনো কখনো আমরা বলে থাকতে পারি প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। হ্যাঁ, যেটা আচ্ছা, আমরা হ্যাঁ। যেটা আমরা কোয়াশিয়ারকার ম্যারাসমাস, বাচ্চাদের ক্ষেত্রে এই দুটো রোগ দেখা যায় এই পিইএম এর জন্য। আচ্ছা, আমি এইখানে একবার উল্লেখ করতে চাইবো, স্কুল ছুট আটকানোর কথা বলছিলেন ম্যাডাম, আমি সেই প্রশ্নে আসবো যে এই যে এমডিএম, একদম ম্যাডাম যখন বোর্ডে লিখছেন প্রথমেই লিখছেন যে এমডিএম তারপর আইসিডিএস প্রকল্পের মধ্যে এই দুটো শুরুতে লিখছেন, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই স্কুল ছুট আটকানোর জন্য এই মিড ডে মিল চালু করার তো বড় উদ্দেশ্য ছিল যেন স্কুল ছুটটা আটকানো যায়। সেই সংক্রান্ত প্রশ্নটা নিয়ে আমি ম্যাডামের কাছে আরেকটু বিস্তারিত আসবো। অদিতি দত্ত বিনোদিনী গার্লস হাই স্কুল কলকাতা থেকে প্রশ্ন পাঠিয়েছে, এমডিএম স্কিমে ক্যালোরি এবং প্রোটিন দৈনিক মাথাপিছু কতটা করে দেওয়া হয়? আচ্ছা, এখানে বলি আগে, এমডিএম স্কিমে ক্যালোরি ও প্রোটিন, আমি তোমার ডাইরেক্ট প্রশ্নের উত্তরটা দিচ্ছি অদিতি। এখানে ক্যালোরি আমাদের 300 কিলো ক্যালোরি লাগে দৈনিক, আর প্রোটিন আমাদের দেওয়া হয় 8 থেকে 12 গ্রাম প্রোটিন দৈনিক দেওয়া হয় ছাত্রছাত্রীদের। এদের যারা পাচ্ছেন, প্রাপকরা হচ্ছেন ক্লাস 1 টু ক্লাস 8, এই বয়সে স্টুডেন্টরা, তাদের মধ্যে এটা বিতরণ করা হয়। আচ্ছা বেশ, আমি পরের প্রশ্নে চলে আসি, যে প্রশ্নটা একদম এই প্রশ্ন নেওয়ার আগেই জিজ্ঞাসা করছিলাম। সুদীপা মুখোপাধ্যায় পরেশনাথ বালিকা বিদ্যালয় ঢাকুরিয়া থেকে, এমডিএম স্কিমের উদ্দেশ্য কি, এবং এরই সঙ্গে পরেরটাও নিয়ে নেব, এমডিএম স্কিম সফল হওয়ার পথে বাধা কি? আচ্ছা, এখানে এমডিএম স্কিমের উদ্দেশ্যর আগে আমি একটু বলে নিই যে এমডিএম বা মিড ডে মিল প্রোগ্রামটি, আমাদের এই যে প্রকল্পটি শুরু হয়েছে, স্কিমটি শুরু হয়েছে, এটি কিন্তু আজ শুরু হয়নি। এটা প্রথম শুরু হয়েছে 1925 সালে ব্রিটিশ সরকারের অধীনে। প্রথম শুরু করেছিলেন ম্যাড্রাস কর্পোরেশন। তারপরে 1930 সালে এটা পুদুচেরিতে, এখন বর্তমানের পুদুচেরি, আগে তখন ফ্রেঞ্চ গভর্নমেন্টের আন্ডারে তখন শুরু হয়, ওখানে পুদুচেরিতে প্রথম এটা তারপরে শুরু হয়। তার মানে আপনি আইসিডিএস বলছেন ICDS 1975, না, MDM না আমি বলছি আইসিডিএস 1975, তারও 50 বছর অনেক আগে, আগে, অনেক আগে MDM এটা, হ্যাঁ অনেক আগে। তারপরে আমাদের ভারতে এটা
মানে ভালোভাবে প্রচলিত হয় মোটামুটি 1962-63 সালে। আচ্ছা। হ্যাঁ, এটা প্রথম তামিলনাড়ু এর পথ দেখান, তারপরে আস্তে আস্তে বিভিন্ন রাজ্যে ভারতে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এমডিএম এর পুরো সম্পূর্ণ নামটা আমরা তো জানছি যে মিড ডে মিল স্কিম, এখানে আমরা বলছি এখন যে এই প্রোগ্রামটা এখন স্কিম বলা হচ্ছে, এবং এটা সাধারণত প্রাপক হচ্ছে বিদ্যালয়গামী শিশুরা। বয়স আমি বলে দিয়েছি, যে বয়সটা আমি মেনশন করছি না এই কারণে, করতে চাইছি না, যে এখন আপ টু ক্লাস 8 আমরা বলছি, ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি বলছি, কিন্তু ক্লাস 8 মানেই কিন্তু সবাই 12-13 বছর তা নয়। এখন হচ্ছে যে শিক্ষাটা আমরা যেহেতু সর্বদিকে ছড়িয়ে দিচ্ছি, এখন যে কোনো বয়সে সে যদি ক্লাস 8-এ পড়ে আমরা তাকে নিতে বাধ্য বা সে পড়তে বাধ্য, এবং সে মিড ডে মিল পাবেই। তো ন্যাচারালি বয়সটা আমি মেনশন এখানে করছি না সেইভাবে, যদিও বলা হয় যে 6 থেকে 12 বছর বয়স বা 6 থেকে 14 বছর বয়স অবধি রাখা হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য। মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে দূর দূরান্ত থেকে বহু শিশুরা স্কুলে পড়াশুনো করতে আসে। সবাই যে দূর থেকে আসছে তা না, তবুও দেখা যায় যে অনেক দরিদ্র পরিবার থেকে বা দূর দূরান্ত থেকে তারা পড়তে আসছে, হয়তো তারা না খেয়েও আসছে। যখন তারা না খেয়ে আসছে, খালি পেটে কখনো শিক্ষা লাভ করা যায় না। সেই জন্যে কিন্তু প্রথম এই চিন্তাভাবনাটা আসে যে এদের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করার জন্যে। তখনই মিড ডে মিলের প্রচলনটা হয়, যাতে তাদের স্কুলে একটা টিফিন আওয়ার্স বলে যে টাইমটা থাকে, সেখানে তাদের সবাইকে এক ধরনের একটা পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়। কেন না, সেখানে দেখা যাচ্ছে উদ্দেশ্য অনুযায়ী যে আমাদের কিছু কিছু ছাত্রছাত্রী তাদের পুষ্টির অভাব কিছুটা পূরণ হচ্ছে, কারণ ভালোভাবে তারা হয়তো স্কুলে খেয়ে দিয়ে আসতে পারে না, তাদের যে খাবারের বা খাদ্যের ঘাটতিটা থেকে যাচ্ছে, মিড ডে মিল কিন্তু সেই অনুপূরক খাদ্য হিসেবে সেই ঘাটতিটা পূরণ করছে। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা জয়া ম্যাডামও বললেন, স্কুল ছুটের সংখ্যা কমানো। আমি যদি স্কুলে গিয়ে পেট ভরে খেতে পাই, তাহলে অটোমেটিক্যালি আমার স্কুলের উপর একটা অ্যাট্রাকশন আসবে, এবং সেখানে কিন্তু ড্রপ আউট স্টুডেন্টের সংখ্যা অনেক কমবে। তৃতীয় হচ্ছে স্কুলের উপস্থিতির হার অনেক বেড়ে যাওয়া। ড্রপ আউট কমা মানেই আমি রেগুলার স্কুল যাচ্ছি, এবং রেগুলার স্কুল যাচ্ছি মানেই সেখানে উপস্থিতির হার ছাত্রছাত্রীদের অনেক বেড়ে যাচ্ছে। এইগুলো আমাদের মেনলি মিড ডে মিলের উদ্দেশ্য। এবং মিড ডে মিলের আরেকটি যেটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে সকল ছাত্রছাত্রীরা 5 to 8 মোটামুটি তাদের স্কুলে ভর্তির হারটাও আমরা বাড়াতে পারছি ডিউ টু মিড ডে মিল। এই সবকিছু যা বললেন সব পজিটিভ দিক, আমি খুব স্বল্প সময়ের মধ্যে এই উত্তরটা নিতে চাইবো যে তারপরেও বাধাপ্রাপ্ত হচ্ছে। 100 বার যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ, সফলতা ব্যর্থতা দুটোই আছে। মিড ডে মিলও কিন্তু তার বাইরে যেতে পারেনি। মিড ডে মিল বহুলাংশে ভালো কাজ করছে। যেমন আমি একটু বলে নিই যে এখন এই রিসেন্টলি এই 1 এপ্রিল থেকে সরকার থেকে মিড ডে মিলের বাচ্চাদের জন্য 1 to 5 তাদের জন্য 4 টাকা 97 পয়সা বাড়িয়ে দিয়েছেন, পার হেড বরাদ্দ করেছেন, এবং 6 to 8 এর জন্য 7 টাকা 45 পয়সা তারা বরাদ্দ করেছেন। তার মানে অটোমেটিক্যালি খাদ্যের ধরনটা একটু বেড়ে যাচ্ছে। বাধাটা একটু খুব সংক্ষেপে ম্যাডাম যদি। আচ্ছা, বাধাটা যেটা হচ্ছে যে আমাদের কিছু রান্নার মান খারাপ, অর্থাৎ খাদ্য বস্তু যদি খারাপ দেওয়া হয় সেখানে মান খারাপ হচ্ছে। যদি পরিচ্ছন্ন জায়গায় রান্না না করা হয় সেখানে তার মান খারাপ হচ্ছে। পরিচ্ছন্ন বা অপরিচ্ছন্ন জায়গায় যদি রান্না করা হচ্ছে সেই খাদ্যকে শিশুদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। সর্বোপরি যেটা খুব মানে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে অনুপূরক খাদ্যটা বাচ্চাদের স্বাস্থ্য ফেরানোর জন্য আমরা করছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা এই মিড ডে মিলটাকে তাদের লাঞ্চ হিসেবে নিচ্ছে। অর্থাৎ আমরা মিড ডে মিলটা দিচ্ছি কি, তারা বাড়ি থেকে খেয়ে আসছে, যেটুকু ঘাটতি থাকছে সেটা পরিপূরণ করছি, কিন্তু ওরা কি ভাবছে এইটাই আমাদের লাঞ্চ, যার ফলে কি হচ্ছে লাঞ্চটা তারা খাচ্ছে কিন্তু ঘাটতির একটা জায়গা কিন্তু থেকেই যাচ্ছে, যার জন্য মিড ডে মিল 100% ভাবে কিন্তু সাফল্য পাচ্ছে না। আচ্ছা, আমাদের একদম আলোচনা সীমিত সময়ের মধ্যে আশা করি বিস্তৃতভাবে করার সুযোগ হয়েছে। যদি অ্যাসাইনমেন্টটা ম্যাডাম একটু দিয়ে দেন খুব দ্রুত। আচ্ছা, আপনি দিয়ে দেবেন ম্যাডাম। আচ্ছা, তাহলে স্টুডেন্টসরা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা একটু লিখে ফেলো। প্রথম কোয়েশ্চেন, অনুপূরক খাদ্য বলতে আমরা কি বুঝি? এই ধরনের খাদ্য প্রদানের জন্য কি কি প্রকল্প গ্রহণ করা হয়েছে? দ্বিতীয় কোয়েশ্চেন, রোগপ্রবণ শ্রেণী বা ভালনারেবল গ্রুপস বলতে কাদের বোঝানো হয়েছে? এই শ্রেণীর মানুষদের রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত হওয়ার কারণ কি? 3 নম্বর কোয়েশ্চেন, আইসিডিএস এর সম্পূর্ণ নামটি কি? এই প্রকল্পের উদ্দেশ্য, প্রাপক, কার্যাবলী সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করো। প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মী ও তদারকি ব্যবস্থা সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। 4 নম্বর কোয়েশ্চেন, মধ্যাহ্নকালীন আহার পরিকল্পনা বা এমডিএম স্কিমের প্রধান উদ্দেশ্য, প্রাপক, কর্মপদ্ধতি ও মূল্যায়ন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো।
আমার মনে হয় যদি এই আধ ঘন্টার আলোচনা কেউ যদি শুনে থাকে এই প্রশ্নগুলোর উত্তর করাটা কোনো ব্যাপারই হ্যাঁ, নয় তার কাছে। সবকটা কিন্তু আমরা প্রত্যেকটা cover আলোচনা পুরো cover cover করা সব গিয়েছে। cover করে দিয়েছি। বেশ, আমাদের তাহলে আলোচনা এখানেই শেষ করছি। দুই শিক্ষিকাকে ধন্যবাদ, এবং যাবার আগে অবশ্যই কালকে সরাসরি বাংলা শিক্ষা রুমে কি নিয়ে আলোচনা সেটা একবার দেখিয়ে দিই। দুপুর 3টে দশম শ্রেণীর ইতিহাসে বিকল্প চিন্তা এবং উদ্যোগ নিয়ে আলোচনা, এবং দ্বাদশ শ্রেণীতে ফিলোসফি নিয়ে অপোজিশন অফ প্রপোজিশন নিয়ে আলোচনা, এবং সকাল 10টায় কি বিষয় নিয়ে আলোচনা সেটা একবার দেখে নাও তোমরা। সকাল 10টায় নবম শ্রেণীর গণিতে উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা, এবং দ্বাদশ শ্রেণীতে বিজনেস স্টাডিজে নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা। এবং তোমরা জানো যে হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের প্রশ্ন পাঠাতে হয়, তোমাদের নাম, ক্লাস, বিষয়, তোমাদের জেলা, নাম অবশ্যই পাঠাবে, স্কুলের নাম পাঠাতেও ভুলবে না। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো, তাও বলে দিই 9748217201, এবং তোমরা ইমেলেও প্রশ্ন পাঠাতে পারো। ইমেল আইডিও তোমাদের জানা আছে, bsclassroom2020@gmail.com। তাহলে আজকে সরাসরি বাংলা শিক্ষা ক্লাসরুম এখানেই শেষ করছি, আর সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দে।